পরিমণিকে যে পরামর্শ দিলেন হিরো আলম। জায়েদ খান ও নিপুণের নতুন লড়াই। জায়েদকে ছেড়ে কাঞ্চনের কাছে ফিরলেন চিত্রনায়িকা অঞ্জনা। মাইকেল জ্যাকসনকে যেভাবে চমকে দিয়েছিলেন বাপ্পি লাহিড়ী। সবকিছুর ওপরে তিনি ছিলেন আমার বন্ধু, বললেন রুনা লায়লা। এবার দেখুন বিস্তারিত সংবাদ। পরিমণিকে যে পরামর্শ দিলেন হিরো আলম। ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরিমণিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন জয়নাল আবেদিন মাঝারি নামের এক আইনজীবী। নায়িকার প্রথম বিয়ে, ডিভোর্সের প্রমাণ ও দ্বিতীয় বিয়ের বৈধতা জানতে চেয়েছেন তিনি। এর জন্য বেঁধে দিয়েছেন 7 কর্মদিবসের সময়। এই সময়ের মধ্যে পরিমণি উত্তর না দিলে আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন কুমিল্লা বারের ওই আইনজীবী। এদিকে পরীকে লিগ্যাল নোটিশ পাঠানোর খবর পেয়ে সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ার চর্চিত ব্যক্তি হিরো আলম। তিনি লাইভে এসে বললেন, 10 বছর আগে যদি পরিমণির বিয়ে হয়ে থাকে, এতদিন পর কেন আপনি উকিল নোটিশ পাঠাবেন? এর আগে যখন বিয়ে করেছিল তখন আপনি কোথায় ছিলেন? এখন নিশ্চয়ই ভাইরাল হওয়ার জন্য এই কাজ করছেন, না হলে মোটা অঙ্কের টাকা চান। হিরো আলম আরও বলেন, আপনারা তো সবাই জানেন উনি সন্তান সম্ভবা মা হতে চলেছেন। এই দুঃসময় কেন ভাই আপনি হট্টগোল পাকালেন? এর আগেও তো আমার আপু 2-3টি বিয়ে করেছে, তখন তো উকিল নোটিশ দিলেন না। পরিমণিকে পরামর্শ দিয়ে হিরো আলম বলেন, বিয়ে করবেন সমস্যা নাই, পথ ক্লিয়ার করে বিয়ে করেন, যাতে কেউ কথা না বলতে পারে। জানেন তো আমরা ভাইরাল পারসন, কিছু করলে বাতাসের আগে ছড়ায়, এতে আমাদের সম্মানের ক্ষতি হয়। তাই বিয়ে করার আগে পথ ক্লিয়ার করে বিয়ে করতেন। ক্রিকেটার নাসির হোসেন তার স্ত্রী তামিমার উদাহরণ টেনে কুমিল্লা বারের ওই আইনজীবীর উদ্দেশ্যে হিরো আলম বলেন, তামিমার আগের স্বামীকে তালাক না দিয়ে বিয়ে করার মামলা করেছে। ওই ঘটনায় তোলপাড় হয়ে গেছে। এরকম কোনো ইস্যু বানিয়ে আপনি কি ভাইরাল হতে চান নাকি টাকা চান? দেশে কি পরিস্থিতি শুরু হয়ে গেল বুঝলাম না। ডিভোর্স না দিয়ে বিয়ে করছে। যাই হোক, আপনারা কেউ আর এমন ভুল করবেন না। প্রসঙ্গত, পরিমণি বর্তমানে সংসার করছেন তরুণ অভিনেতা শরীফুল রাজের সঙ্গে। গত বছরের 17 অক্টোবর গোপনে বিয়ে করেন তারা। এরপর গত 10 জানুয়ারি অন্তঃসত্ত্বা হওয়ার খবরের সঙ্গে বিয়ের কথা প্রকাশ্যে আনেন নায়িকা। পরে অবশ্য 22 জানুয়ারি বড় আয়োজন বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাজপরী। অপরদিকে জায়েদ খান ও নিপুণের নতুন লড়াই। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ নিপুণের লড়াই আদালতে। এর মধ্যে আদালত অবমাননার অভিযোগ এনে নিপুণকে আইনি নোটিশ পাঠিয়েছে জায়েদ খান। এফডিসিতে সংবাদ সম্মেলন করে নিপুণ দাবি করেন, আদালতের নির্দেশ মতে তিনি সমিতির সাধারণ সম্পাদক রয়ে গিয়েছেন এবং শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে কাজ চালিয়ে যাবেন। কিন্তু বিষয়টি সঠিক নয় বলে দাবি করেন জায়েদ খান। আর এর পরিপ্রেক্ষিতে এই চিত্রনায়ক তার আইনজীবী মোহাম্মদ আব্দুল কাইয়ুমের মাধ্যমে আইনি নোটিশ পাঠিয়েছেন। নোটিশে উল্লেখ করা হয়, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছেন আপিল বিভাগ। তাতে স্পষ্ট উল্লেখ আছে, আপাতত পদটি শূন্য থাকবে যতদিন না আমার মক্কেলের করা রুলের নিষ্পত্তি হবে। কিন্তু তার আগেই নিপুণ নিজেকে সাধারণ সম্পাদক দাবি করে কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন, যা আদালত অবমাননার শামিল। নোটিশ প্রেরণকারী আইনজীবী মোহাম্মদ আব্দুল কাইয়ুম বলেন, আমরা মনে করেছি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের উপর গত 9 ফেব্রুয়ারি আপিল বিভাগের চেম্বার আদালত যে স্থিতিবস্থা জারি করেছিলেন, নিপুণ আক্তার সেই আদেশ ভঙ্গ করেছেন। তিনি 15 ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে এসে যেভাবে বক্তব্য দিয়েছেন তা আদালত অবমাননার শামিল। তাই আদালত অবমাননা করে ওই পদে না বসার বিষয়ে তাকে সতর্ক করে নোটিশ প্রেরণ করেছি। এরপরও যদি তিনি ওই পদে বসেন তবে আমরা তার বিরুদ্ধে আদালতে অবমাননার মামলা করব। এদিকে নিপুণের এই দাবির প্রেক্ষিতে জায়েদ খান বলেন, মহামান্য আদালত সর্বশেষ আদেশে বলেছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই পদটি ফাঁকা থাকবে। আর রুলের শুনানি হবে আগামী 22 ফেব্রুয়ারি। তারপর নিষ্পত্তির বিষয় আসবে। তার আগে নিপুণ বাইরে থেকে লোক এনে পেশিশক্তির জোরে এগুলো করেছেন। বিষয়টি অনেকটা চোর দখলের মতো দেখাচ্ছে। আমি লজ্জায় বাইরে বের হতে পারি না, লোকে আমাদের কর্মকাণ্ড দেখে হাসছে। অপরদিকে জায়েদকে ছেড়ে কাঞ্চনের কাছে ফিরলেন চিত্রনায়িকা অঞ্জনা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনকে কেন্দ্র করে নাটকীয়তার যেন শেষ নেই। নির্বাচনের শুরুতেই মিশা জায়েদ প্যানেলের হয়ে লড়ছিলেন চিত্রনায়িকা অঞ্জনা। যদিও অনেকে মনে করতেন ইলিয়াস কাঞ্চনের প্যানেলেরই নায়িকা লড়বেন, কেননা কাঞ্চন অঞ্জনার একসময় ভালো জুটি ছিল। নির্বাচনে কাঞ্চনের প্রতিপক্ষ প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে প্রার্থী হয়ে নির্বাচিত হন চিত্রনায়িকা অঞ্জনা। কিন্তু সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের জয় নিয়ে শুরু হয় নানা জটিলতা। এর প্রেক্ষিতে তিনি এবং তার প্যানেলের অন্য কেউই শপথ গ্রহণ করেননি।
এদিকে অভিনেতা জায়েদ খান যদি আদালতের বিচারে হেরে যান তাহলে তাদের প্যানেল থেকে জয়লাভ করা প্রত্যেকেই পদত্যাগ করবেন। ইতোমধ্যে নায়িকা রোজিনা ও নায়ক রুবেল সেই ঘোষণাও দিয়েছেন। তবে কিন্তু ভিন্ন পথে হাঁটলেন অঞ্জনা। অন্যদের ছেড়ে তিনি একাই সভাপতি ইলিয়াস কাঞ্চনের কাছ থেকে শপথ গ্রহণ করেছেন। 16 ফেব্রুয়ারি সন্ধ্যায় এফডিসিতে তাকে শপথ বাক্য পাঠ করেন কাঞ্চন। এ সময় নায়িকা নিপুণ, কেয়া জেসমিন, নায়ক ফেরদৌস সহ অনেকে উপস্থিত ছিলেন। এই নির্বাচনে মিশা জায়েদের প্যানেল থেকে প্রার্থী হয়েছেন কালজয়ী নায়িকা রোজিনা, অঞ্জনা, সুচরিতা, অরুণা বিশ্বাস ও মৌসুমী। অথচ তারা প্রত্যেকে একসময় ইলিয়াস কাঞ্চনের নায়িকা ছিলেন। বিষয়টি নিয়ে সমালোচনাও হয়েছিল। তবে জায়েদ বলেছিলেন তিনি কাজের ম্যাজিক দেখিয়ে নায়িকাদের নিজের পক্ষে নিয়েছেন। অপরদিকে মাইকেল জ্যাকসনকে যেভাবে চমকে দিয়েছিলেন বাপ্পি লাহিড়ী। গান হোক বা গয়না, বরাবরই চর্চিত বাপ্পি লাহিড়ী। তিনি গোল্ড লাভার ছিলেন। তার সংগ্রহে ছিল উল্লেখযোগ্য পরিমাণ সোনা। বরাবরই তার গা ভরা গয়না দেখে কেউ মুগ্ধ হয়েছেন, কেউ মেতেছেন রসিকতায়। এমনকি তার গয়না দেখে চমকে গিয়েছিলেন বিশ্বখ্যাত তারকা মাইকেল জ্যাকসন। 1996 সালে মুম্বাই সফরে এসেছিলেন মাইকেল জ্যাকসন। সে সময় তার সঙ্গে দেখা হয় বাপ্পি লাহিড়ীর। তার গলায় গণেশের লকেট বসানো ভারী সোনার হারটি দেখে মুগ্ধ হয়ে যান মাইকেল জ্যাকসন। বাপ্পির সামনে এসে বলেন, আরে বাহ, এ তো দুর্ধর্ষ হার, কে আপনি? এরপর মাইকেল জ্যাকসন নিজের পরিচয় দেন বাপ্পি লাহিড়ী। তার ভাষায়, আমি ওকে নিজের নাম বলি। আমি ডিস্কো ডান্সারের সুরকার শুনে মাইকেল জ্যাকসন তৎক্ষণাৎ বলেন, জিমি জিমি তার পছন্দের গান। 2014 সালে ভারতের শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন বাপ্পি লাহিড়ী। নির্বাচন কমিশনকে হলফনামায় তিনি জানিয়েছিলেন 754 গ্রাম সোনা এবং 4.62 কেজি রূপার গয়না রয়েছে তার। সে সময় তিনি জানিয়েছিলেন তার সোনার গয়নার বাজার মূল্য 40 লাখ টাকা। রূপার গয়নার বাজার মূল্য ছিল 2,20,000 টাকা। মোট 20 কোটি টাকার সম্পত্তি ছিল তার। তবে 8 বছরে যে তার গয়না ও সম্পদের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছিল তা বলা বাহুল্য। প্রসঙ্গত, মঙ্গলবার মধ্যরাতে 69 বছর বয়সী মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ী। তার মৃত্যুতে সুরের ভুবনে শোকের কালো ছায়া নেমে এসেছে। অপরদিকে সবকিছুর ওপরে তিনি ছিলেন আমার বন্ধু, বললেন রুনা লায়লা। 80 দশকে সুপার রুনা অ্যালবামের কাজের সূত্রে রুনা লায়লার সঙ্গে বাপ্পি লাহিড়ীর পরিচয়। সেই থেকে তাদের সম্পর্ক পেশার কারণে সম্পর্কে শুরু হলেও একটা সময় তা পারিবারিক সম্পর্কে রূপ নেয়। রুনা লায়লার মেয়ের সঙ্গেও বাপ্পি লাহিড়ীর মেয়ের দারুণ বন্ধুত্ব। রুনা বাপ্পির সেই বন্ধুত্ব 4 দশকের। সেই বন্ধুর হঠাৎ প্রয়াণে মর্মাহত উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা। মর্মাহত রুনা লায়লা বলেন, অসাধারণ প্রতিভাবান সুরকার সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ীর মৃত্যুর খবর শুনে আমি ভীষণ মর্মাহত ও দুঃখিত। তার সঙ্গে আমার বেশ কয়েকটি চলচ্চিত্রের গান এবং গানের অ্যালবামে কাজ করার সৌভাগ্য হয়েছে, যার মধ্যে একটি ছিল সুপারহিট অ্যালবাম সুপার রুনা। আমরা দুজনে একসঙ্গে পৃথিবীর বিভিন্ন মঞ্চে গান গেয়েছি। সবকিছুর উপরে তিনি ছিলেন আমার বন্ধু।